আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। তিনটা বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, আরেকটা হচ্ছে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের শেষ কোথায় হবে, আর লাস্ট টপিকটা হবে বাংলাদেশে IMF এর যেই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে ঋণটা দিচ্ছে সেই ঋণের সর্বশেষ পরিস্থিতিটা কি। স্যার, প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলি। কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহ উত্থান হচ্ছে। কম্পিউটার যখন থেকে ব্যাপকভাবে ইউজ করা শুরু হয়েছে, প্রোগ্রামিং যখন থেকে অনেক বেশি স্পিড নিয়ে করা সম্ভব হচ্ছে, কম্পিউটার চিপগুলো যত বেশি তাদের স্পিড পাচ্ছে, মেমোরির ক্যাপাসিটি যত বেশি বাড়তেছে, মেমোরি যত বেশি ফাস্ট হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেই কোম্পানিগুলো আছে তাদের কার্যক্রম তত বেশি বেগবান হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেই ইনভেস্টমেন্টগুলো সারা পৃথিবীতে হচ্ছে সেটা 50 গুণ বেশি করে ইনভেস্ট হচ্ছে। তার মানে গত বছরে যদি একজন লোক কাজ করতো, এখন সেখানে 50 জন লোক কাজ করে। গত বছর যদি $1 বিলিয়ন খরচ হতো, সেখানে এখন $50 বিলিয়ন করে খরচ হচ্ছে। তার মানে বছর বাই বছর কৃত্রিম বুদ্ধিমত্তাতে 50 গুণ বেশি করে গ্রোথ হচ্ছে, যেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। আমরা মোরস লয়ের কথা জানি এবং সেটা ধরে ধরে আমরা জানি যে 2 বছর 2.5 বছরে কি হয়, কম্পিউটারের স্পিড দ্বিগুণ হয়। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার 25-30 বছরের মধ্যে কোথায় চলে এসেছে। যে ধারণাগুলো আগে বড় বড় একটা বড় রুম নিয়ে সুপার কম্পিউটার বানানো হতো, এখন প্রত্যেকের হাতে যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনই একটা সুপার কম্পিউটারের মতো কাজ করে। আর সুপার কম্পিউটারের কাজ তো কল্পনাই করা যায় না, কোয়ান্টাম কম্পিউটার চলে আসছে। সুতরাং 50 গুণ করে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে গ্রোথ তৈরি হয়, তাহলে 2-3 বছর 4 বছর 5 বছর পরে এই প্রযুক্তিটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কেউ জানে না, সবার কাছে সেটা অজানা। ওপেন এআই, ক্লড, চীনের যে ডিপসিক, এগুলো সব হচ্ছে গিয়ে নানা রকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানি, এবং এই কোম্পানিগুলা নানাভাবে তাদের সার্ভিস সারা পৃথিবীর লোকজনের কাছে বিক্রি করছে। $2, $5, $10, অনেকে আবার ফ্রি সার্ভিস দিচ্ছে। এআই জগতে টিকে থাকার জন্যে, যেহেতু মানুষ এআই প্রযুক্তিগুলো ইউজ করবে, সুতরাং যত বেশি মানুষের কাছে এই প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া হবে তত বেশি ওই কোম্পানিগুলোর জন্য রেভিনিউ হবে। এখন ফেসবুক, গুগল, এগুলা মানুষজন পূর্ণ হয়ে গেছে। এখন সবার কাছে যেটা নতুন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রত্যেকটা টেকনোলজিক্যাল জায়ান্ট যারা আছে তারা সবাই এআইতে ইনভেস্ট করছে, এবং সেই ইনভেস্টমেন্টের গ্রোথটা হচ্ছে 50 গুণের মতো। সারা পৃথিবীর বড় বড় নীতি নির্ধারণীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংখ্যা নিয়ে শঙ্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এআইতে প্রচুর ইনভেস্ট করছে, বড় বড় কোম্পানিগুলো সব কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে, সুতরাং মার্কিন সরকার এআই কোম্পানিগুলোর শেয়ার কিনে রেগুলেশন নিশ্চিত করতে চেষ্টা করছে। এদিকে তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর তৈরি করা যে প্রতিষ্ঠান TSMC, যারা সবচাইতে উন্নত, সবচাইতে ছোট নোডের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে, তাদের রেভিনিউতে রেকর্ড দেখা দিয়েছে। তাদের 2026-এর বিক্রির সব শিডিউল শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে জুলাই মাস। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট TSMC থেকে বানাতে চান, আপনি এই বছরে কোনো শিডিউল পাবেন না, আপনাকে পরবর্তী বছরের জন্য শিডিউলটা নিতে হবে। 2026-এর সব পণ্য তাদের অলরেডি বিক্রি হয়ে গেছে, এবং তাদের এই যে এআই রেভিনিউতে যে রেকর্ড হচ্ছে, সেই এআই রেভিনিউর এক্সপ্লোসিভ গ্রোথের জন্যই তাদের
উন্নত যে নোটগুলো আছে সেই নোটগুলোতে এরকম রেভিনিউ আসছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, 24 ঘন্টা বছরের প্রতিটা দিন তাদের কোম্পানিগুলো রান করছে। 1 সেকেন্ডের জন্য কোম্পানি বন্ধ করার কোনো সুযোগ নেই। সুতরাং আগামী 2-3 বছরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর টেকনোলজিক্যাল অঙ্গন, লোকজনের যে কর্মসংস্থান, ইকোনমিক্যাল যে ছবিগুলা, এগুলা সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারণেরা এই ব্যাপারে কি করছে? তাদের আমরা হাসিনা সরকারের সময় 4th জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নানা রকম ওয়ার্ড শুনতাম। এখন তারেক রহমান সরকারের সময় আমরা খাল কাটা কর্মসূচি দেখছি, খাল কেটে কুমির আনার কথা দেখছি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের কথা দেখছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়টাতে বাংলাদেশে জ্ঞানভিত্তিক সমাজ তৈরির কোনো চেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার কতটা দিন দরিদ্র, কতটা হতাশ, কতটা ব্যাকডেটেড, কতটা অপাঙ্ক্তেয়। সুতরাং এ অবস্থায় বাংলাদেশের জনগণের সচেতন হওয়া জরুরি। নিজ নিজ পজিশন থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করার কার্যক্রমগুলো হাতে নেওয়াটা জরুরি। কেননা দেখতে পাচ্ছি আমাদের সরকারের 80 জন মানুষ অশিক্ষিত, সংসদে গিয়ে কমিটি হচ্ছে, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে সারাক্ষণ আলোচনা রাখা চালু, কিন্তু শিক্ষাভিত্তিক কোনো সমাজ সেটা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে না। প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির চেষ্টা করা হচ্ছে না। আলিবাবা 40 চোরের নানা রকমের চেষ্টা করে যাতে সরকারি খাস জমি দখল করা হচ্ছে, বিনা টেন্ডারে সরকারি ক্রয়াদেশ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেখানে বাবা ক্রয়াদেশ দিয়ে ছেলে ক্রয়াদেশ গ্রহণ করে টাকা পয়সা লুটপাট করে নিজেরা বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার চক্রান্তের মধ্য দিয়ে 54 বছরের বাংলাদেশ যাচ্ছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই ব্যাপারে সচেতন হতে হবে। এখন 24শে জুলাইতে যে আন্দোলনটা হয়েছে, 17 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেটা কি তার মহত্ব হারিয়ে ফেলবে? না, বাংলাদেশের ইতিহাসে এরকম জিনিস আগে হয়নি। সরকার প্রধান হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। রাজনৈতিক দল 2 বছর বাংলাদেশে রাজনীতি করতে পারছে না। সুতরাং 24শে জুলাইয়ের মতো থাকবে, রাজনৈতিক দলগুলোর মতো থাকবে, জনসাধারণের মতো থাকবে। 71-এ লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, সেগুলো চুরি করেছে। 24শে জনগণ লড়াই করেছে, রাজনৈতিক দলগুলো সেগুলো চুরি করেছে। জুলাই সনদ, জুলাই বিপ্লব, এগুলো নিয়ে তারা জনগণের সাথে নতুন করে প্রতারণা দেবে। সাম্যতা, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কোনো রকমের চেষ্টা তারা করছে না। সুতরাং জুলাইয়ের মতো থাকবে, আবু সাইদের মতো থাকবে, 71-এর মতো থাকবে। রাজনৈতিক দলগুলোকে শুধু পরিবর্তন নিয়ে আসতে হবে এবং জনগণকে সেজন্য তাদের মতো করে চেষ্টা করতে হবে। 71-এ যেমন চেষ্টা করেছে, 24শে যেমন করে চেষ্টা করেছে, সামনেও চেষ্টা করতে হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানের মধ্য দিয়ে, সেই শান্তি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ভঙ্গ করেছে, ইরান ভঙ্গ করেছে। তাদের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাকে স্থগিত করেছে। এখন ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন দুই পক্ষই যেহেতু শান্তি চুক্তি স্থগিত করেছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ উপায় এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনাটা দিন দিন কমে আসছে। তাহলে এখন এই যুদ্ধটা শেষ হবে কীভাবে? শেষ হতে হলে আমরা যেভাবে দেখেছি আরব নানা দেশের মধ্যে, ইরাক, নানা জায়গাতে, সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের প্রতি আক্রমণ দিয়ে ধ্বংস করে দিয়েছে, সেইভাবে হয়তো ইরানে তারা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করতে পারে। B-2 বম্বার তারা পাঠাতে পারে, যেগুলা আকাশের অনেক উপর দিয়ে যায়, যেগুলোকে সহজে ডিটেক্ট করা যায় না, এবং আলটিমেটলি তারা তাদের কাজ, যেমন ইরানের ফ্রুদু যে পারমাণবিক কেন্দ্র ছিল সেখানে যে তারা বাংকার ব্লাস্টার পাঠিয়েছিল, তারা B-2 দিয়ে পাঠিয়েছিল। সুতরাং ওই B-2 দিয়ে তারা একই কাজ এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে করতে পারে। কিন্তু ইরান তো অলরেডি ধ্বংসপ্রাপ্ত অনেক দিক থেকে। এখন সে ইরানে যদি তারা একই কাজটাই করে, বিশাল একটা দেশ, আলটিমেটলি খুব বেশি অর্জন কেউ কিছু করতে পারবে না। আর ইরানিরা তো সহজেই আত্মসমর্পণ করবে না। ইরানের যেই সরকারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের নেতাই খুঁজে পাওয়া যায় না। আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছে, তার ছেলে এখন সরকারে আছে, কিন্তু তার ছেলেকে কেউ জানে না তিনি কোথায় আছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও তিনি আসেন। সুতরাং তারা
প্রচণ্ড রকমের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। তারা তাদের কমান্ডকে ডিসেন্ট্রালাইজড করেছে। তাদের নানা রকমের সামরিক বাহিনী আছে, ইউনিক কমান্ডে তারা চলে না। সুতরাং অনেক ইউনিট নিজেদের ডিসিশন নিজেরাই নেয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে গেলে ইরানিরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাবে না। আর তাদের যেহেতু ডিসেন্ট্রালাইজড সামরিক ইউনিটগুলো আছে, সুতরাং একটা ইউনিট যদি পড়ে যায় অন্য একটা ইউনিট তাদের মতো করে ডিসিশন নেবে এবং আক্রমণ প্রতি আক্রমণ চালাবে। তাদের অনেকগুলা আমরা জানি হেজবুল্লাহর মতো করে নানা রকমের বিপ্লবী গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীরাও কি করতে পারে, মিডল ইস্টে অস্থিতিশীল করে দিতে পারে। সুতরাং শান্তি চুক্তি বাতিল হওয়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে শান্তি চুক্তি স্থাপন করার কথা ছিল, মধ্যপ্রাচ্য নতুন করে হুমকিতে পড়ে গেল, পৃথিবী নতুন করে হুমকিতে পড়ে গেল। বাংলাদেশের অর্থনীতি এবং IMF এর ঋণ, এই দুটো মোটামুটি সংস্কারের সাথে যায়। বাংলাদেশের বর্তমান সরকার যেহেতু সংস্কার কোনোভাবেই তারা সংস্কারের পথে আগাচ্ছে না, জুলাইয়ের গণ আন্দোলনের, জুলাই সনদ, জনগণের গণভোট, ব্যাংক বিমাতে যে সংস্কার, শাসনতন্ত্রের সংস্কার, তারা কোনো রকমের সংস্কার কার্যক্রম পরিচালনা করছে না। এবং IMF বাংলাদেশকে যে ঋণ দিয়েছিল সেটা হচ্ছে সংস্কারের জন্য, কেননা বাংলাদেশ একটু একটু করে উন্নতির পথে যাচ্ছিল। এখন যেহেতু দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, সেই জন্য বাংলাদেশের এই গ্রোথটা, এই উন্নতিটা সাস্টেনেবল না, যে অনেক দিন ধরে চলবে এমন না। কেন অল্প কিছু লোকজন লুটে পুটে বাংলাদেশের ব্যাংক খালি করে দেয়, বিমা খালি করে দেয়, ফিন্যান্সগুলো খালি করে দেয়, শেয়ার মার্কেট লুট করে, রাজনৈতিক অঙ্গন লুট করে দেয়, ছেড়ে সরকার পালিয়ে যায়। সুতরাং বাংলাদেশের অবস্থা তো খারাপ। এই অবস্থায় IMF বা পৃথিবীর উন্নত দেশগুলো নানাভাবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং IMF এর যে ঋণটা সেটাও তারা ওই কারণেই দিয়েছে। এখন সরকার যেহেতু সংস্কার কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সুতরাং IMF ওই ঋণটা বাংলাদেশকে দিচ্ছে না। IMF টিম বাংলাদেশ থেকে চলে গিয়েছে। এখন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে, নির্বাচিত সরকার তাদের সময় সুযোগ মতো সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নেবে এবং IMF সেটাতে অবশ্যই খুশি হওয়ার কোনো কারণ নেই। কেননা সময় সুযোগ মতো যাবে মানে আমার জন্য যখন ভালো তখন আমি করব, এরকম একটা ব্যাপার। দেশের অথবা 20 কোটি মানুষের উন্নয়নের জন্য সংস্কার কার্যক্রম তারা ওভাবে চালাবে না। সুতরাং বাংলাদেশ ঝুঁকিতে আছে। IMF যদি বাংলাদেশকে ঋণ সুবিধা না দেয়, IMF এর নানা রকম, আমরা দেখেছি রাশিয়ার মতো দেশকে IMF নানাভাবে বাণিজ্যে প্রতিবন্ধকতা দিত, বাংলাদেশকে হয়তো ওই জিনিসটা করবে না। কিন্তু বাংলাদেশ IMF এর সাথে যদি বিবাদে যায়, সংস্কার কার্যক্রম যদি এগিয়ে নিয়ে নেওয়া যায়, তাহলে যেটা হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি নানাভাবে হুমকিতে পড়ে যাবে। এবং বাংলাদেশের অলরেডি আমরা দেখতে পেয়েছি মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বাংলাদেশের GDP সব কিছুই নিম্নমুখী, বাংলাদেশের পোশাক রপ্তানি নিম্নমুখী, বাংলাদেশের অর্থনীতিতে তেমন করে গ্রোথ আগের মতো আর নাই, উন্নয়ন কার্যক্রম তেমন করে কিছুই আর দেখা যাচ্ছে না। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি প্রচণ্ড হুমকিতে আছে। আমরা জুলাই ভিত্তিক যে সংস্কার আলোচনা, আমরা গণভোট ভিত্তিক জনগণের যে সুশাসন প্রতিষ্ঠার যে চেষ্টা, আমরা 24-এ যে গণ আন্দোলন হয়েছে সেখানে জনগণের যে চাহিদা সেগুলোকে সরকারের প্রতিফলিত করার জন্য তারেক রহমান সরকারের কার্যক্রম আশা করি। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি। আমাদের কোনো কথার সাথে দ্বিমত পোষণ করে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।